हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে যে ডিএ মডিফিকেশন এবং সাথে সাথে যে ডিএ যে বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে একটা মামলা দায়ের হয়েছিল তার দীর্ঘক্ষণ আজকে শুনানি হয়। তো এটা যেহেতু এর আগের সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল যে রাজ্য সরকারকে যে বকেয়া 25% হারে ডিএ দেওয়ার জন্য, এবং সেই রায়কে উপেক্ষা করে এবং অঙ্গুলি হেলনেই কিন্তু আজকে মামলা একটা দীর্ঘক্ষণ শুনানি ঘটে, যেখানে বিচারপতি সঞ্জীব ক্যারল এবং বিচারপতি প্রশান্ত মিশ্রের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। এবং শুনানিতে প্রথমেই কিন্তু বিচারপতিদের গুরুত্বপূর্ণ মন্তব্য উঠে আসে এবং রাজ্য সরকারের প্রতি একটি ক্ষোভ সৃষ্টি হয়। এখানে আইনজীবীরা বিখ্যাত আইনজীবীরা এখানে ছিলেন উপস্থিত, যার মধ্যে কপিল সিব্বল থেকে শুরু করে বিকাশ রঞ্জন বাবু থেকে শুরু করে বিভিন্ন আইনজীবী এখানে গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেন, যেখানে রোপা 2009 থেকে শুরু করে এআইসিপিআই মৌলিক অধিকার নানান প্রশ্ন একটার পর একটা কিন্তু উঠে আসে। এবং এখানে বিচারপতিরা রাজ্য সরকার যিনি আইনজীবী ছিলেন তার প্রতি কিন্তু ক্ষোভ উগড়ে দেন এবং নানান মন্তব্য করেন। এখানে যে ডিএ মামলা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট যে অবমাননা, অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়কে উপেক্ষা করে রাজ্য সরকার এতদিন পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের যে 25% হারে ডিএ দেওয়ার কথা, সেটাতে যে মডিফিকেশন একটার পর একটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসে এবং রাজ্য সরকার ঘাত প্রতিঘাতে কিন্তু আজকের মামলার শুনানি হয়। এবং এই মামলার শুনানি এমন মোড় নিয়েছে যাতে করে এই পর্যায়ে দাঁড়িয়ে প্রত্যেক দিন কিন্তু এই মামলার শুনানি শুনতে চাইছেন বিচারপতিগণের ডিভিশন বেঞ্চ। তো কি ঘটেছে আজকে মামলার বিস্তারিত আপডেট আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব, এবং রাজ্যের বকেয়া ডিএ না দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা যে রাজ্য সরকার চাইছে বা চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, তার ডিটেলস ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে আমি বাংলাতে উপস্থাপন করতে চাই, কারণ অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হয়, এবং যাতে করে সকলে বোঝার যাতে বোধগম্যতা তৈরি হয়, তার জন্য আমি আপনাদের সামনে একদম ডিটেলসভাবে বাংলাতে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। তো যারা চ্যানেলে নতুন আছেন তার আগে বলে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে সমস্ত নিউজ আপডেট থেকে শুরু করে কেস আপডেট, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সমস্ত কেস নিউজ নোটিফিকেশন আপডেট আপনারা পেয়ে থাকেন। তো চলুন বিষয়টা শুরু করা যাক আজকের ভিডিওর মধ্য দিয়ে, এবং পারলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন বাকিদের সাথে। তো দেখুন, আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা কালকেও কিন্তু শুনানি হয়, সেখানে কিন্তু নানান মতবিরোধ থাকার জন্য আইনজীবীদের মধ্যে এই মামলার শুনানি কিন্তু ডিভিশন বেঞ্চে আজকে নির্দেশ দেন, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ দীর্ঘক্ষণ ধরে এই মামলার শুনানি হয়। তো কী ঘটেছে আজকে 5 তারিখ, আজ 5 আগস্ট শুনানি কী ঘটেছে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি এই প্রতিবেদন বা ভিডিওর মধ্য দিয়ে। তো শুনানির শুরুতে মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারকে ডিএর কিছু অংশ মিটিয়ে দেওয়ার কিন্তু পরামর্শ দেন, অর্থাৎ যেখানে রাজ্য সরকারকে 25% হারে ডিএ দেওয়ার কথা, সেটা নিয়ে কিন্তু আজ বিচারপতিগণ প্রথমেই কিন্তু এই মন্তব্যটি করেন। বিচারপতিদের মতে রাজ্যের বাইরে কর্মরত কর্মচারীরা ডিএ পেলেও রাজ্যের ভেতরের কর্মচারীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন, যা এক ধরনের বৈষম্যমূলক আচরণ বলে মনে করা হচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য বিচারপতিরা সরকারকে বলেন, আপনারা কিছু করুন, প্লিজ ডু ইট। এই মন্তব্যের মাধ্যমে বিচারপতিরা ডিএ মেটানোর ব্যাপারে তাদের সদিচ্ছা প্রকাশ করেন। অর্থাৎ প্রথমেই কিন্তু রাজ্য সরকারকে একটা ক্ষোভ সৃষ্টি বা একটা মনোভাব তৈরি করে দিয়েছেন বিচারপতিগণ, যে আদৌ এই ডিএ নিয়ে কেন এত অনীহা বা ডিএ মেটাতে কেন রাজ্য সরকার এতটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো শুনানি আজ সকাল 11:20 শুরু হয়েছিল। মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার তাদের বক্তব্য পেশ করেছে আজকের মামলাতে। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে রোপা 2009, অর্থাৎ রোপা 2009 নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ যে মধ্যাহ্ন ভোজনের আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু শুনানি ঘটে। এখানে রাজ্য সরকার নানান যুক্তি দেন, নানান পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের বিচারপতিদের বোঝানোর চেষ্টা করে, যেখানে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল মহাশয় স্যার তিনি কিন্তু নানান বক্তব্য একটার পর একটা উপস্থাপন করেন। তো রাজ্য সরকার তাদের যুক্তিতে মূলত রোপা 2009 উপর জোর দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানের 309 ধারা অনুযায়ী এই নিয়ম তৈরি করেছেন। এরা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু এই মন্তব্যটি করেন। এই নিয়ম অনুযায়ী রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতিও কিন্তু রয়েছে বলে বলা হয় রাজ্য সরকারের তরফ থেকে। তো রাজ্য সরকারের মূল যুক্তিগুলি কী ছিল এখানে? প্রথমে যে যুক্তি সেটা হচ্ছে রোপা 2009 এর ভিত্তি নিয়ে। তো রাজ্য সরকার জানিয়েছে যে রোপা 2009 রাজ্যপালের দ্বারা তৈরি করা হয়েছে, যা সংবিধানের 309 ধারার সাথে সঙ্গতিপূর্ণ।
এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়মকানুন প্রতিষ্ঠা করা হয়েছে। এই নিয়মের 9 নম্বর ধারায় রাজ্যপালকে যে অধিকার দেওয়া হয়েছে সেটা কি না, রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম যে তৈরির সেই ক্ষমতাও কিন্তু দেওয়া হয়েছে। প্রথমত এই প্রশ্নটি রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি এই প্রশ্নটি প্রথমত বা এই যে ব্যাখ্যাটা বা এই বক্তব্যটা কিন্তু বিচারপতি যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু তুলে ধরেন। নেক্সট দ্বিতীয় নম্বর বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সেটা বলা হচ্ছে যে রোপাতে পারিশ্রমিকের সংজ্ঞা নিয়ে। অর্থাৎ রাজ্য সরকার আরও উল্লেখ করেছে যে রোপা 2009-এর বিদ্যমান পারিশ্রমিক অর্থাৎ এক্সিস্টিং যে এমুলমেন্টস বলতে মূল বেতন এবং মহার্ঘ বেতনকে বোঝানো হয়েছে এবং মহার্ঘ ভাতা প্রদানের নিয়মগুলিও সেখানে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু মানে সেই জলঘোলা পরিস্থিতির মতো তৈরি করে দেয় বিচারপতির সামনে রাজ্যের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি। নেক্সট তারপর রাজ্য সরকারের তরফ থেকে আরও কী বলা হয় না, সেট এবং অর্থাৎ স্টেট যে সেট এবং হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশিকার বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তোলা হয় রাজ্য সরকারের তরফ থেকে। এখানে কি বলা হচ্ছে না, রাজ্য প্রশ্ন তুলেছে যে রাজ্য প্রশাসনিক যে ট্রাইব্যুনাল অর্থাৎ সেট এবং তারপর কলকাতা হাইকোর্ট কিভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলি পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে, বিশেষ করে যখন মহার্ঘ ভাতা বিতরণের জন্য রাজ্যের নিজস্ব নীতি রয়েছে। সেট বিশেষভাবে রাজ্যের প্রধান সচিবকে অর্থাৎ এআইসিপিআই সর্বভারতীয় গ্রাহক মূল্য যে সূচক এর উপর ভিত্তি করে ডিএর জন্য নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল। অর্থাৎ আমি আগে এই বিষয়ে একটা বলেছিলাম যেখানে একজন প্রখ্যাত ব্যক্তি যিনি রাজ্য সরকারের হয়ে এমনভাবে ডিএটা তৈরি করে দিয়েছিলেন যেখানে কোনোভাবেই রাজ্য সরকার যে বকেয়া ডিএ মেটাবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ প্রকাশ সেই মুহূর্তেই রয়েছিল এবং আমি এই বিষয়টা অবশ্যই দিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি আগের ভিডিওতে যদি আপনারা সার্চ করেন ডিএ মামলা দ্য ওয়েব এডুকেশন সেখানে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে রাজ্য সরকার যে বকেয়া ডিএ মেটানোর জন্য যে একটা নিখুঁত যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনার ছক কিন্তু আগের থেকেই তৈরি করা হয়ে গিয়েছিল। আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে তাদের ডিএ নীতি এবং এআইসিপিআই ভিত্তিক নীতির মধ্যে মূল পার্থক্য কী। এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে প্রদত্ত বিভিন্ন যে শতাংশের ডিএ উল্লেখ করে যা 2% থেকে 16% পর্যন্ত ছিল। অর্থাৎ এই বিষয়টি কিন্তু আগেই উল্লেখ করা হয়ে গেছে রাজ্য সরকারের একটা প্রতিবেদনে। তবে মধ্যাহ্নভোজনের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের ডিএ নীতি এবং এআইসিপিআইয়ের মধ্যে মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এটাও কিন্তু রাজ্য সরকার একটা দুর্বলতা আজকে যে শুনানিতে সেটা কিন্তু দেখা যায়। নেক্সট তারপরে কী হয়, রাজ্য সরকারের যুক্তিতে অসঙ্গতি নিয়ে একটা কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক আইনজীবী সওয়াল করেন, সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবীদের মধ্যে একাধিক কিন্তু প্রশ্ন তোলা হয় যেখানে তাদের যুক্তির মধ্যে বেশ কিছু একটা অসঙ্গতি লক্ষ্য করা গেছে আজকে শুনানির মধ্য দিয়ে। যেমন একজন আইনজীবী বলে ওঠেন যে ডিএ প্রদানের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম তৈরি করতে আদালত সরকারকে বাধ্য করতে পারে না, এটা কিন্তু প্রথমত বলা হয়। অথচ অপর এক সিনিয়র আইনজীবী বলেন যে ডিএ দিতে হলে সরকারকে বিপুল পরিমাণ টাকা ধার করতে হবে যার জন্য নির্দিষ্ট পদ্ধতির প্রয়োজন। এই দুই পরস্পর বিরোধী যুক্তি রাজ্যের অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলেও কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ এখানে অসঙ্গতি রাজ্য সরকার যারা আইনজীবী ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধের পরিস্থিতি তৈরি হয়ে যায় আজকে শুনানির মধ্য দিয়ে। আদালতের এক্ষেত্রে কঠোর কী মনোভাব তৈরি হয় না, শুনানিতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জয় কারোল অন্তর্বর্তীকালীন আদেশ কার্যকর করার বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন। যখন রাজ্য সরকার টাকার পরিমাণ এবং গণনার অজুহাত দেখায় তখন বিচারপতি করল বলেন যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এককালীন দিয়ে দেওয়া হোক, এমনকি তা যদি একটি এক্স পরিমাণও হয় তাও কিন্তু দেওয়া উচিত। আদালতে এই মন্তব্য স্পষ্ট যে রাজ্য সরকারের যে ডিএ প্রদানের বিলম্ব করার কৌশল আদালত কিন্তু বুঝতে পেরে গেছে। অর্থাৎ এখানেই কিন্তু রাজ্য সরকার ফেঁসে গেছে সম্পূর্ণভাবে। এবং আমি আপনাদের সামনে যে ব্যাখ্যাটা তুলে ধরছি সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টে আজকে আলোচনার যে মূল বিষয়বস্তু যেগুলো ঘটেছে এবং আগামীতে কি ঘটতে চলেছে তার ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করে রাখবেন আর ভিডিওটি লাইক করতে কেউ কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ন্যায় প্রতিষ্ঠার পথে কিন্তু এই মামলা এগোচ্ছে। কি বলা হচ্ছে এখানে না, এই মামলা এখন আর শুধুমাত্র আদালত অবমাননা বা 25% বকেয়া আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আদালত সম্পূর্ণ ন্যায় প্রতিষ্ঠার দিকে কিন্তু এগোচ্ছে, যার অর্থ হলো ডিএ সমস্যার একটি স্থায়ী সমাধান। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের আর বারবার আদালতের দ্বারস্থ হতে হবে না বলেও কিন্তু একটা মনোভাব প্রকাশ করা হচ্ছে।
তো ডিএ কি আইনি অধিকার, এটা নিয়েও কিন্তু আজকে একটা প্রশ্ন উঠে, যেখানে মৌলিক অধিকার নাকি আইনি অধিকার, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আজকে ওঠে। তো এক্ষেত্রে কী ঘটেছে আজকে না, এক্ষেত্রে আইনি অধিকার নিয়ে একটা প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে কী দেখা যায় না, রাজ্য সরকার বারবার দাবি করে আসছে যে ডিএ কোনো মৌলিক অধিকার নয়, কিন্তু মামলাকারী পক্ষের আইনজীবীরা জোর দিয়ে বলেছে যে এটি একটি আইনত প্রয়োগযোগ্য অধিকার, অর্থাৎ লিগ্যালি এনফোর্সেবল রাইট, যা মৌলিক অধিকারেও কিন্তু একটা সমতুল্য বলেও মনে করা হচ্ছে। এখানেও কিন্তু রাজ্য সরকার একটা মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। অবিলম্বে পদক্ষেপের আর্জি নিয়ে এখানে একটা মন্তব্য আসে। তো মামলার রায় যাই হোক না কেন, বিচারপতিরা মৌখিকভাবে রাজ্য সরকারকে কিছু পরিমাণ বকেয়া মিটিয়ে দেওয়ারও কিন্তু নির্দেশ দেন। কোনো নির্দিষ্ট শতাংশ, যেমন 25% উল্লেখ না করে, অর্থাৎ এখানে আর 25% উল্লেখ নেই, তাহলে কেমনভাবে রাজ্য সরকার বা রাজ্যের যিনারা আইনজীবী ছিলেন কেমনভাবে মানে সুপ্রিম কোর্টের সামনে একটা যে অজুহাতের যে পরিস্থিতি বা একটা জল ঘোলার মতো পরিস্থিতি সেটা তৈরি করে দিয়েছে। বিচারপতিরা বলেন যে কোনো পরিমাণ দিন, গিভ এনি অ্যামাউন্ট, এই মৌখিক নির্দেশনার মাধ্যমে কিন্তু বিচারপতিরা বুঝিয়ে দেন যে কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর বিষয়টি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং রাজ্য সরকার আর কোনো পথ পাচ্ছে না এখান থেকে। তো গরমিল নিয়ে বিচারপতির প্রশ্ন কি না, বিচারপতিরা এআইসিপিআই এবং রাজ্য সরকার যে নতুন ডিএ নিয়মের মধ্যেকার পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন। রাজ্য সরকার কিভাবে এআইসিপিআইয়ের বাইরে গিয়ে নিজেদের মতো করে ডিএর নিয়ম তৈরি করেছে তা নিয়েও কিন্তু বিচারপতিদের মধ্যে একটা সংশয় প্রকাশও করেন। শুনানির সময় এটা স্পষ্ট হয়ে যায় যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল রায় আইনি যুক্তির উপর ভিত্তি করেই কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছিল সেটাও কিন্তু চূড়ান্তভাবে ঠিক ছিল। তো মামলার এক্ষেত্রে ভবিষ্যৎ কী ঘটতে চলেছে, তো রাজ্য সরকার যুক্তি পেশের পর মামলাটি পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যা সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত কিন্তু ডেট ফিক্সিং হয়নি। অবশ্যই যদি কোনো আপডেট আসে, কজ লিস্ট বা কেস আপডেট, আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। একটা ভিডিও নিয়ে আসবো সেখানে, যে কবে শুনানি হতে চলেছে, কত নম্বর শুনানি হতে চলেছে বা মামলার পরবর্তী পরিস্থিতি কী, সেটাও আপনাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো এরপর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের বিস্তারিত যুক্তি পেশ করবে। আশা করা হচ্ছে যে আগামী দুই দিনের মধ্যে কিন্তু এই মামলার যে চূড়ান্ত রায় সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলা, অর্থাৎ ডিএ মামলার বিষয়। তো এই ছিল আজকের মূল আপডেট, যেখানে বিভিন্ন মন্তব্য আইনি অধিকার নিয়ে, মৌলিক অধিকার নিয়ে, এআইসিপিআই নিয়ে, রোপা 2009 নিয়ে একটার পর একটা কিন্তু প্রশ্ন রাজ্য সরকারের তরফ থেকে যেমন ছোড়া হয়, তেমনি চাকরিজীবীদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু একটার পর একটা মন্তব্য তুলে ধরেন রাজ্য সরকারের প্রতিপত্ত হিসেবে। তো মামলার মূল বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি সকলের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার যেমন করবেন, সাথে সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি সেটা অবশ্যই অন করবেন। আর এই যে কেস আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করছি, সেই প্রত্যেকটা ভিডিওর পিডিএফ বা কেস আপডেটগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে অবশ্যই আপনারা যুক্ত হবেন। যে কোনো নোটিফিকেশন, নিউজ আপডেট, কেস আপডেট, সম্পূর্ণ তথ্য আপনার সামনে বাংলাতে উপস্থাপন করছি এবং সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।